নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আজকে কিন্তু মাঠে লাল কার্ড আর হলুদ কার্ডের মেলা। দুর্দান্ত ম্যাচ হয়েছে, যেখানে একটা সময় পর্যন্ত বেঙ্গালুরু মনে হচ্ছিল ম্যাচ জিতে বেরিয়ে যাবে, সেই জায়গা থেকে কামব্যাক এবং আজকে অসাধারণ একটা আমরা ম্যাচ দেখতে পেলাম আইএসএলে। সেই নিয়ে কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গলের পরবর্তী চ্যালেঞ্জ কেরালা ম্যাচ, সেই ম্যাচের কিন্তু প্রস্তুতি নিচ্ছে ইস্ট বেঙ্গল। নতুন ভূমিকায় বেশ কিছু প্লেয়ারদের দেখা যাবে, সেই সব নিয়ে আলোচনা করার রয়েছে এবং মোহামেডানকে নিয়ে কিন্তু বিশেষ বার্তা দেওয়া রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকের হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে, যেখানে বেঙ্গালুরু তারা ঘরের মাঠে নেমেছিল ওড়িশার সঙ্গে এবং ওড়িশা কিন্তু আজকে বেশ পরিকল্পনা মাফিক খেলেছে এবং অবশ্যই প্রশংসা করতে হবে বেশ কিছু প্লেয়ারের। প্রথম থেকেই যদি আমরা ম্যাচটাকে নিয়ে কথা বলি, 10 মিনিটের মাথায় এডগার কিন্তু এগিয়ে দিয়েছিল বেঙ্গালুরুকে। তারপরে সুনীল ছেত্রী 13 মিনিটের মধ্যে আরও একটা গোল করে 2-0 এগিয়ে যায়। তখন থেকেই এবার খেলা ঘুরতে শুরু হলো, যেখানে বেঙ্গালুরু প্রথম 15 মিনিট বলতে গেলে পুরো ডমিনেট করেছে। সেই জায়গাতে কিন্তু আলেকজান্ডারকে রেড কার্ড দেখানো হয়। তো রেড কার্ড এটা ছিল না সত্যি সেটা রেফারি জানে। আবার দেখা যাবে যে আজকে রেড কার্ড দেওয়া হলো, পেনাল্টি দেওয়া হলো, ওড়িশা গোল করলো, আবার কালকে দেখা যাবে যে রেড কার্ডটা আবার ইয়েলো কার্ড হয়ে গেল। তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয় ডিয়াগো মরিসিওর ওপর চ্যালেঞ্জ করার জন্য, এবং চ্যালেঞ্জটা সেরকম দেখে মনে হয়নি। ইয়েলো কার্ড দিলেও কিন্তু অবাক হতাম না। অবশ্যই বক্সের মধ্যে ফাউল ছিল, সেটা ঠিকই রয়েছে, কিন্তু লাল কার্ডের মতন হয়তো চ্যালেঞ্জ ছিল না। সেই জায়গায় 10 জনে হয়ে যায় বেঙ্গালুরু। পেনাল্টি থেকে কিন্তু ডিয়াগো মরিসিও প্রথম গোলটা করে। তারপর কিন্তু আস্তে আস্তে 10 জনের উপর চাপ বাড়াতে থাকে ওড়িশা, এবং ওড়িশার খেলা মানেই কিছুটা প্লে অ্যাক্টিং। সেখানে হুগো রয়েছে, জাহু রয়েছে, মরিসিও রয়েছে, তো প্লে অ্যাক্টিং হবেই। তো সেইভাবেই মোটামুটি খেলা চলছিল। বেঙ্গালুরু কিছু ক্ষেত্রে অ্যাটাক করার চেষ্টা করছিল। তো এই জায়গায় কাউন্টারে কিন্তু ওড়িশা যায়, ওড়িশা গিয়ে কিন্তু একটা ক্রস করে, সেক্ষেত্রে বেঙ্গালুরুর রসনের খুব সম্ভবত হাতে লেগেছিল। সেই জায়গা থেকে আরও একটা পেনাল্টি পেয়ে যায় ডিয়াগো মরিসিও, কিন্তু দ্বিতীয় পেনাল্টি থেকেও গোল করতে ভোলে না। সেখানে কিন্তু দলকে সমতায় ফিরিয়ে আনে এবং ফার্স্ট হাফে আর গোল দেখা যায়নি। সেকেন্ড হাফের কিন্তু 50 মিনিটের মাথায় জেরির একটা হালকা ডিফ্লেক্ট লাগে, সেখান থেকে গোল হয়। অবশ্যই মুডারাফলের হেডটা দারুণ ছিল। সেই জায়গা থেকে 3-2 কিন্তু এগিয়ে যায় ওড়িশা। তারপরও কিন্তু বেঙ্গালুরু কামব্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকে আর গোল পায়নি। তো যেরকম আমরা জিভানোভিচকে লাল কার্ড দেখানো হলো দেখলাম, তার সাথে সাথে কিন্তু আজকে টোটাল কিন্তু 8টা ইয়েলো কার্ডও দেখানো হয়েছে। 7টা ইয়েলো কার্ড খুব সম্ভবত প্লেয়ারদের, আর একটা সাপোজ স্টাফকে ইয়েলো কার্ড দেখানো হয়েছে। তো এতগুলো ইয়েলো কার্ড, তারপর রেড কার্ড, তো দারুণ ম্যাচ হচ্ছে। আর আইএসএল এখন প্রতি ম্যাচেই কিন্তু একটা করে লাল কার্ড বাঁধা রয়েছে। তো আজকেও কিন্তু তার কিছু পরিবর্তন হয়নি, লাল কার্ডও কিন্তু আজকে হয়েছে। তো আজকের এই ম্যাচটাকে তোমরা কীরকমভাবে এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু মোহামেডানকে নিয়ে, তোমাদের জানিয়েই দিয়েছিলাম যে বেতন সমস্যা যতদিন না মিটবে এই সমস্যা চলতে থাকবে। এবার যদি প্লেয়াররা দল ছেড়ে দেয় তাহলেও কিন্তু কিছু বলার থাকবে না। তো তাদের কন্ট্রাক্টে কি রয়েছে সেই সব নিয়ে আমি আসছি না, কিন্তু প্লেয়ারদের স্যালারির সত্যি দরকার, কেন প্লেয়াররা খেলবে। এবং যেখানে সামনে মুম্বাইয়ের মতন দলের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ রয়েছে, তার আগে দল যথেষ্ট ভালো ছন্দে ছিল, কারণ লাস্ট 4টে ম্যাচের দিকে তাকালে তারা ক্লিন শিট রাখছে, তারা ম্যাচ জিতছে এবং তারা কিন্তু ওভারঅল ভালো পারফরমেন্স তুলে ধরেছে লাস্ট 4টে ম্যাচে। 3টে ম্যাচ ড্র, একটা ম্যাচ জিতেছে আর একটা ম্যাচ হেরেছে। তো হয়তো তাদের সামনে অনেক দূর তারা যেতে পারবে না, কিন্তু যা ফুটবল খেলছিল যথেষ্ট ভালো লাগছিল। তো সেই জায়গাতে এই রকম নতুন করে সমস্যা, প্লেয়াররা মাঠে আসছে, প্র্যাকটিস করছে না, জিম সেশনে তারাও সেই প্র্যাকটিস করছে না, প্র্যাকটিস মূলত বন্ধ করে দিয়েছে বেশিরভাগ প্লেয়ারই বলতে গেলে, কারণ তাদের স্যালারি ইস্যু। তো এবং প্লেয়াররা সবাই এক হয়েছে যে আমরা যতক্ষণ না স্যালারি পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা কোনো রকমভাবে ট্রেনিং করব না। আর আজকেও সাংবাদিকদের মানে ছোট্ট করে বার্তা দিয়েছে যে রবিবারের ম্যাচে তারা আদৌ নামবে কি না সেটাও কিন্তু একটা ডাউট রয়েছে। তো এটা কিন্তু একটা বিরাট বড় মানে চাপের ব্যাপার মোহামেডানের জন্য। জানি না এখান থেকে কিভাবে তারা বেরিয়ে আসতে পারবে, এবং বেশ কিছু প্লেয়ার যদি দল ছেড়েও দাও তাহলেও অবাক হব না। বিশেষত আমি বলবো কাসিমভ ভাই দারুণ প্লেয়ার, পুরো মাঠ জুড়ে ডমিনেট করতে পারে। অ্যালেক্সিসের উপর তো মুম্বাইয়ের মতন দল নজর রেখেছে, আর ফ্লোরেন্ট যা খেলছে ভাই, আমি তো ফ্লোরেন্টের দিনে দিনে ফ্যান হয়ে যাচ্ছি। দারুণ ডিফেন্ডিং, ক্লিন ডিফেন্ডিং, মাথা ঠান্ডা করে, কিছুটা যেন মনে হচ্ছে ওডেইয়ের খেলা দেখছি। ওডেই এবং ফ্লোরেন্টের খেলা প্রায় সিমিলার খেলা, সেরকমই ভালো খেলছে, ডিফেন্সকে লিড করছে এবং যথেষ্ট মানি
মানিয়ে নিয়েছে ইন্ডিয়ান পরিবেশে। তো আজকে দেখে কিন্তু খুব একটা ভালো লাগলো না। তো অন্য কোনো দল যদি অফার দিয়ে কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়ে নেয় প্লেয়ারকে, তো কিছু করার থাকবে না মোহামেডানের, কিচ্ছু করার থাকবে না। এরকম যদি সমস্যা থাকে, আমরা এর আগেও দেখেছি হায়দ্রাবাদের এরকম সমস্যার জন্য একের পর এক বিদেশি দল ছেড়ে দিয়েছিল। একটা সময় তাদের এমন অবস্থা হয়েছিল যে তারা আদৌ দল নামাবে কী করে, সেরকম একটা সমস্যা হয়েছিল। তো সেই সমস্যা যেন মোহামেডানের না হয়, মোহামেডানের উচিত যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা যায় সেই দিকে নজর দেওয়া। এর সাথে সাথে আমরা যদি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো যারা মাঠে যাবে ভাবছো বা যারা ভাবছো যে আজ যাবো না, খারাপ পারফরমেন্স করছে, পারলে মাঠে যাও। টিকিট অনলাইন অফলাইনে রয়েছে, সেখান থেকে টিকিট কালেক্ট করে একটু মাঠে যাও। আর আজকে থেকে মোটামুটি সিচুয়েশান প্র্যাকটিস শুরু করে দিয়েছে অস্কার। সেই জায়গাতে প্রথম বলবো আনোয়ার আলী, সে আজকেও প্র্যাকটিসে নেই। সাউল মাঠের ধারে অনুশীলন মানে রিহ্যাব করছে, বাদ বাকি যারাও রিহ্যাব করছে। তার মধ্যে কিছু প্লেয়ারকে নিয়ে একটু অন্যরকম পরিকল্পনা রয়েছে। হেক্টর কিছুটা ভালো দিকে রয়েছে, হেক্টর হয়তো শুরু করবে। তো হেক্টর হিজাজি যদি ডিফেন্সে থাকে, সেক্ষেত্রে সাইড ব্যাকে নিশু এবং অপরদিকে লাল হয়তো ডিফেন্সে ফিরবে। এবার জিকসানের কিন্তু নতুন ভূমিকা, আমরা লাস্ট ম্যাচে নন্দকুমারকে দেখেছিলাম যে তাকে উইং ব্যাক হিসাবে বা সাইড ব্যাক হিসাবে খেলতে, তো সেরকম জায়গাতে কিন্তু জিকসানকে তৈরি রাখা হচ্ছে। এর আগেও কিন্তু একটা ম্যাচে খুব সম্ভবত জিকসানকে উইঙ্গার হিসাবেও উইং ব্যাক হিসাবে ব্যবহার করা হয়েছিল। তো সেক্ষেত্রে জিকসানের উপর একটা অন্যরকম দায়িত্ব থাকবে। তার সাথে সাথে রিচার্ড নাকি খুব ভালো প্র্যাকটিসে শেপে রয়েছে, রিচার্ড যাতে ভালো করে সেই দিকেও চেষ্টা করছে অস্কার, যাতে রিচার্ড যদি গোল করতে পারে বা দলকে সাহায্য করতে পারে গোলের ক্ষেত্রে, সেই জন্য তাদের নিয়েও পরিকল্পনা চলছে। তো প্লেইং 11-এও কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হবে। কি পরিকল্পনায় যাচ্ছে সেটা নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আরও ডিটেলে আলোচনা করা যাবে। এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।